ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক চলছে। 5 আগস্টের পর প্রথম দ্বিপক্ষীয় আলোচনা, সম্পর্ক এগিয়ে নেওয়ার আশাবাদ। এবার ভারত সীমান্ত অভিমুখে বিএনপি 3 সংগঠনের লং মার্চ ঘোষণা, আগ্রাসনের প্রতিবাদে বুধবার যাবে আখাউড়া পর্যন্ত। বেগম রোকেয়ার মতো কল্পনার শক্তি ব্যবহার করে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, অসহায়দের পাশে থাকার তাগিদ। মুখোশ পাল্টে গণহত্যায় জড়িত আওয়ামী লীগ কর্মী ছাত্র হত্যার বাদী অর্থ আদায়ে ভয়ঙ্কর প্রতারণা, অনুসন্ধানে মিলেছে প্রমাণ। বিভিন্ন লোকজনকে ধোঁকা দিয়ে টাকা পয়সার জন্য এরকম করার চেষ্টা করছে। তবে যেগুলো আমাদের নলেজে আসতেছে সেগুলো আমরা নজরদারিতে রাখতেছি এবং অনেককেই আইনের আওতায় নিয়ে আসতেছি। গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকার জন্য ডিএমপি কমিশনারের ক্ষমা প্রার্থনা, মামলা বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল আওয়ামী লীগ সরকার, দাসে পরিণত হয় বিচার বিভাগ দুদক, আমূল সংস্কারের গুরুত্ব। এবং ক্ষুধার রাজ্যে আসাদের বিলাস জীবন, লাশের গন্ধ মারিয়ে চড়তেন ফেরারিতে, পালানোর পর ছবি ভাইরাল, বিশ্বজুড়ে উল্লাস। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। বিস্তারিত সংবাদ। রাষ্ট্রীয় অতিথি ভবনে বসেছে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি দুদেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। সোমবার সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। পরে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এতে দিল্লির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বিক্রম মিস্ত্রি, আর ঢাকার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক দূরত্ব কমাতে এ বৈঠক গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে, যেখানে বাণিজ্য, কানেক্টিভিটি, সীমান্ত হত্যা, পানি বন্টন ছাড়াও দুই দেশের সম্পর্কে সামগ্রিক বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের সুস্পষ্ট অবস্থান তুলে ধরবেন বিক্রম মিস্ত্রি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, বৈঠকের বিষয়ে কি জানা গেল, বিস্তারিত তথ্য জানাবেন। সেই বেলা 11টা নাগাদ বৈঠক শুরু হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের মধ্যে। আমরা ছবিতে দেখতে পেয়েছি যে ভারতীয় পররাষ্ট্র সচিবের সাথে 8 সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশ থেকে 11 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসেছেন। এবং আপনি জানেন যে বর্তমানে 5 আগস্টের পরে বাংলাদেশ ভারতের সম্পর্কে যে টানাপোড়েন এবং সম্প্রতি সব ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চালিয়েছে এবং যার কারণে ফুঁসে উঠছে বাংলাদেশের জনগণ, এবং সেই সাথে ভারতেও দেখা যাচ্ছে বাংলাদেশিদের বা বর্তমান সময়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা নিয়ে কিন্তু যে জনরোষ তৈরি হয়েছে জনমনে, তা নিয়ে এই উত্তেজনাকর পরিস্থিতি বা এই ধরনের যে টানাপোড়েন সম্পর্কে চলছে, সেই মধ্যেই যে বৈঠকটি, তার জন্য এই বৈঠকটি খুবই তাৎপর্যপূর্ণ এবং বৈঠকে কি আলোচনা হচ্ছে সেটা জানার জন্য কিন্তু আমরা উদ্গ্রীব হয়ে আছি। যদিও বৈঠকটি 3 ঘন্টা ব্যাপী এখন পর্যন্ত চলছে এবং এখনো তারা বৈঠক ছেড়ে বের হননি, তার মানে আমরা বুঝতেই পারছি যে ভেতরের পরিস্থিতি কতটুকু উত্তপ্ত বা ভেতরের মধ্যে পরিস্থিতি বা তাদের মধ্যে আলাপ আলোচনাটা এত দীর্ঘ চলছে এবং নিশ্চয়ই আমরা এমন কিছু জানবো যার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। এবং আপনারা জানেন যে বর্তমানে ভারতের সাথে যে সম্পর্ক, সে সম্পর্কে লাগাম টেনে ধরতে কিন্তু ভারত বাংলাদেশ কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে বা সম্পর্ক উত্তর উন্নয়নের জন্য ভারত বাংলাদেশের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানার জন্য কিন্তু আমরা এখন পর্যন্ত অপেক্ষা করছি। তো আমরা আশা করছি বৈঠক শেষে আমরা জানতে পারবো যে তারা কি আলাপ আলোচনা করছেন। তবে আমরা বলতে চাই যে এখানকার যারা কূটনীতি বিশ্লেষকরা আছেন তারা বারবার বলছেন যে এইবার আর দল কেন্দ্রিক নয়, জনগণ কেন্দ্রিক সম্পর্ক সূচনা করার সময় হয়ে উঠেছে বাংলাদেশ এবং ভারত উভয় দেশেরই, এবং দু দেশেরই সরকারের প্রয়োজন যে জনগণের সাথে জনগণের সম্পর্ক তৈরি করা বা সম্পর্কের বন্ধন তৈরি করা, বন্ধনটিকে মজবুত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া, এমন ধরনের চুক্তি যা দু দেশের
জনগণের জন্যই কল্যাণকর সেই ধরনের চুক্তি নিয়ে সামনের দিকে সম্পর্ক এগিয়ে নেবার ব্যাপারেও তারা জানিয়েছেন। তো বৈঠকে এখন পর্যন্ত আমাদের সাথে কেউ কোনো ধরনের তথ্য জানি না। আমাদের মনেও নানা প্রশ্ন যে বৈঠকে কি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, যদিও আমাদের চাওয়া একটাই, যেন বাংলাদেশ ভারতের সম্পর্কে যে টানাপোড়েন চলছে তা অচিরেই দূর হয়ে যাক এবং আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সুসম্পর্ক যুগের পর যুগ চলে আসছে সেই সম্পর্কেই থাকুক এবং ভারত যেন বাংলাদেশকে যে পরিবর্তিত পরিস্থিতি সেই পরিবর্তিত পরিস্থিতিতে মেনে নিয়ে এবং পরিবর্তিত পরিস্থিতি মাথায় রেখেই যেন পরবর্তী সম্পর্ক স্থাপন করুক। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই যে এখান থেকে বৈঠক শেষে বের হয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে তার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখান থেকে বৈঠক শেষে তিনি কথা আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করার এবং এরপরেই হয়তো আমরা জানতে পারবো যে আজকে সারাদিন যে ভারতের পররাষ্ট্র সচিব যে সংক্ষিপ্ত সফরে এসেছেন সেই সফরে কি কি নিয়ে আলোচনা হলো, কি কি নিয়ে সিদ্ধান্ত হলো, বৈঠক থেকে বাংলাদেশ ভারতের থেকে কি কি আমরা পেলাম। তো এই সম্পর্কে জানতে 5:30 পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, কেননা 5:30টায় পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন আমাদেরকে আজকের বৈঠক সম্পর্কে বিস্তারিত জানাবেন। হয়তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহনা, ধন্যবাদ আপনাকে। বৈঠকের বিষয়ে পরবর্তী আপডেট আমরা আপনার মাধ্যমে আবার জানব। আগরতলার বাংলাদেশ মিশনে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে লং মার্চ করবে বিএনপির 3 সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। আগামী বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সকাল 8টায় শুরু হবে এই লং মার্চ। সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনগুলোর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। নেতাকর্মীদের পাশাপাশি দেশের সর্বস্তরের ছাত্র, যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লং মার্চে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি, যেটা 11ই ডিসেম্বর আমরা পল্টন সকাল পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। ছাত্র জনতার উপর ব্রাশ ফায়ার করা আওয়ামী লীগ কর্মী এখন মুখোশ পাল্টে ছাত্র হত্যার বাদী। অর্থ হাতিয়ে ও সাধারণ মানুষকে ফাঁসাতে এমন ভয়ঙ্কর প্রতারণা চলছে সাভারে। সেখানে আলোচিত ইয়ামিন হত্যা মামলাটি করে সেই আওয়ামী লীগ কর্মী, অথচ বাদীকে চেনে না সেই শহীদ ইয়ামিনের পরিবার। দেশ টিভির অনুসন্ধানে সাভার জুড়ে মিলেছে এমন অসংখ্য প্রমাণ। সাভার প্রতিনিধি দেওয়ান ইমনকে সাথে নিয়ে মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। ইশাদ সোহেলের ক্যামেরা আরো জানাচ্ছেন এম এ আজিম। ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। এই মামলাগুলোতে যাদের নাম এসেছে তাদের মধ্যে কারো ক্ষেত্রে হয়রানিমূলক পদক্ষেপ, তালিকা প্রস্তুত করে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। সরকারের পক্ষ থেকে মিথ্যা মামলা বন্ধে হুঁশিয়ারি দেয়া হলেও এখনো কি বন্ধ হয়েছে? কারা করছে মিথ্যা মামলা, কারা করছে মামলা কেন্দ্রিক বাণিজ্য? দেখুন সেই অনুসন্ধান। জুলাই আগস্ট বিপ্লবে সাভারে প্রকাশ্য গুলি চালাতে দেখা যায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। তাদের একজন আব্দুল জলিল। আওয়ামী লীগের কর্মী জলিলকে পিস্তল হাতে স্বৈরাচার সরকারের আমলে হরহামেশাই প্রকাশ্য ঘুরে বেড়াতে দেখেছেন সাভারবাসী। ছাত্র জনতার উপর প্রকাশ্য ব্রাশ ফায়ার করা আওয়ামী লীগ কর্মী সেই আব্দুল জলিলই রূপ বদলে সাভারের ছাত্র ইয়ামিন হত্যা মামলার বাদী। মামলার এজাহারে আওয়ামী লীগ কর্মী জলিল প্রতারণার আশ্রয় নিয়ে নিজেকে ইয়ামিনের স্বজন দাবি করে নামে বেনামে আসামি করে ফাঁসায় সাধারণ মানুষকে। যে মামলায় নিজের পরই সাক্ষী রেখেছেন সেলিম মোল্লা নামের একজনকে। তার মুখোমুখি দেশ টিভি টিম। শুধু সাভারবাসী নয়, সেলিম মোল্লাও অবাক জলিল আসামি না হয়ে বাদী হওয়ায়। আগে তো বিপক্ষেই ছিল, আগে তো যে ছাত্রকে বিপক্ষে ছিল এই জলিল রাজু, যে গোলাগুলি করলো না, মেডিকেলে গুলি করলো,
পরে ওর মেডিকেলও ভাঙলো। আদালত থেকে মামলার নথি সংগ্রহ করে দেখা যায় ইতোমধ্যে একজন আসামিকে মামলা থেকে অব্যাহতি দিতে হলফনামা দিয়েছে জলিল। বিষয়টি জানতে আসামিদের স্বজনদের সঙ্গে কথা বলতে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। মামলায় ফাঁসিয়ে রীতিমতো চাঁদাবাজি শুরু করেছে জলিল। অব্যাহতি দিতে কারো কাছ থেকে জমি, আবার কারো কাছে টাকা দাবি করছেন তিনি। উনি বলতিছে যে আমার বাসার পাশে যে 1% জায়গা 8-9 বছর ধরে মামলা চলতিছে, ওই জায়গাটা ছেড়ে দেন, মামলা উঠায় নেব। দেশ টিভির উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় জলিল। মুঠোফোনে জানান, প্রশাসনের কথায় অন্যের অস্ত্র নিয়ে শখে ছবি তুলেছিলেন তিনি। শখের বিনিময়ে আমাকে তখনকার প্রশাসন বৈধ অস্ত্র দিয়ে আমাকে ছবি তোলাইয়া, তাও আমি শখ করে তুলে ফেলাইছিলাম। সাভার জুড়ে এমন মামলা বাণিজ্যে মেতেছে আরও অনেকে। রাসেল গাজী হত্যার ঘটনায় মামলা করেছে সাহেব আলী নামের অজ্ঞাত একজন, যাকে চেনেই না রাসেলের পরিবার। তারা অনেকে বলছিল যে মামলা করলে টাকা দিবে বা এরকমও অনেকে বলছিল, কিন্তু আমরা ওতে রাজি হইনি। আমরা এই শহীদ রাসেল গাজীর পরিবারের পক্ষ থেকে কোনো কিছু জানি না, আপনাদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে তার নামে মামলা হয়েছে। প্রলোভনে মামলা দিয়ে বিপাকে অনেক শহীদ পরিবার। শহীদ মেহেদী হাসানের বাবা বাচ্চু সরকারকে দিয়ে 80 জনের বিরুদ্ধে মামলা করিয়ে লাপাত্তা একটি চক্র। জাহের উনি মামলাটা সাজাইয়া মামলাটা দেওয়ার পরে উনি আমার ফোনও ধরে না, আমার লগে এই পর্যন্ত দেখাও করে নাই। ঢালাও বা মিথ্যা অভিযোগ দিয়ে মামলা ফৌজদারি অপরাধ উল্লেখ করে পুলিশ বলছে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও লাগাম টানা যায়নি চক্রগুলোর। বিশেষ করে চাঞ্চল্যকর মামলাগুলো, সেগুলো নিয়ে বাইরে একটা প্রতারণা করার জন্য, বিভিন্ন লোকজনকে ধোঁকা দিয়ে টাকা পয়সার জন্য এরকম করার চেষ্টা করছে। তবে যেগুলো আমাদের নলেজে আসতেছে সেগুলো আমরা নজরদারিতে রাখতেছি এবং অনেককেই আইনের আওতায় নিয়ে আসতেছি। আলোচিত ইয়ামিন হত্যার বিচার দাবিতে তার মামা বাদী হয়ে মামলা করলেও একই ঘটনায় আরেকটি মামলা দিয়ে রমরমা বাণিজ্য করছে জলিল। এখন কে এটা মামলা করছে, কেন করলো, তার কোন উদ্দেশ্য করলো, সে মামলায় মানে কি বর্ণনা আনছে, আপনি বর্ণনা ওই মামলার কাগজ আমাকে তো সাভার থানার আইন। জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের রক্তের দাগ না শুকালেও নামে বেনামে মামলা দিয়ে বাণিজ্য শুরু করেছে একাধিক চক্র, যা ছাত্র জনতার আত্মত্যাগকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি সঠিক অপরাধীদের বিচারকেও বাধা সৃষ্টি করছে। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। মামলার বাদী বা তদন্তকারী কর্মকর্তা কেউ মামলা নিয়ে বাণিজ্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী। কেউ হয়রানির শিকার হলে পুলিশ হেডকোয়ার্টারে জানানোর আহ্বানও জানানো হয়। এ সময় ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশ পেশাদারিত্বের বাইরে গিয়ে কাজ করায় ক্ষমা প্রার্থনা করেন ডিএমপি কমিশনার। সাদাত নিশাদের রিপোর্ট। সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী। আপনার নিত্যদিনের এই যে সাফারিংস, এটাকে কমানোর জন্য যত প্রচেষ্টা আমার। বক্তব্যের শুরুতে জুলাই আগস্ট আন্দোলনের ডিএমপির অনেক সদস্যের অপেশাদার আচরণের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান কমিশনার। তুলে ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক পরিবর্তনের চিত্র। 15 বছরে যে রিক্রুট হয়েছে, সেই রিক্রুটমেন্টে নানাভাবে তার কি বলে নিয়োগপত্র দেওয়ার আগে নানাভাবে স্ক্রুটিনি করা হয়েছে। গণ অভ্যুত্থান কেন্দ্রিক মামলায় গণ আসামি থাকলেও সবাইকে গ্রেফতার করা হবে না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে মিথ্যা মামলাকে ঘিরে গাইডলাইন আসছে, অচিরে ব্যবস্থা দেখতে পাবেন। জুলাই আগস্টের অভ্যুত্থানের সময়ের ঘটনাকে কেন্দ্র করে এই মামলা অধিকাংশ হয়েছে কোর্টের নির্দেশে, এবং কোর্ট থেকে সরাসরি নির্দেশ আছে মামলা রুজু করেন, এবং এখানে আসামির সংখ্যা ছিল 200+। সো এখন দেখা যাচ্ছে যে এই লোকগুলা এই ঘটনায় জড়িত ছিল না, তাদের ভিতরে হয়তো গুটি কয়েক লোক, ইনভেস্টিগেশন ছাড়া সঠিকভাবে বলাও যাবে না, গুটি কয়েক লোক জড়িত ছিল। ইনভেস্টিগেশনে যার বিরুদ্ধে
ইনভলভমেন্টের সাক্ষী সম্পদ আসবে, আমরা শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। জিডি হলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে তদন্ত শুরুর নির্দেশনাও দেয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। আপনারা আমার ওসি সাহেবদের সাথে কথা বলে দেখেন আমি কি পদক্ষেপ নিছি। যে জিডি হওয়ার পরে যেখানে 48 ঘন্টা বা 72 ঘন্টার পরে পুলিশ ওই ঘটনাস্থলে বা ওই বিষয়টি তদন্তে যায়, সেখানে আমি 2 ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে যাতে আমার পুলিশ ওই ঘটনাস্থলে পৌঁছায় সেই জন্য আমি নতুন লোক ঠিক করতেছি। একই সাথে ছিনতাই, চাঁদাবাজি রোধে নগরবাসীর সহযোগিতা চান ডিএমপির নতুন কমিশনার। এবং আপনারা আমাকে সাহায্য করবেন। শাহাদাত ইরশাদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। শেখ হাসিনার সময়ে দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ দাসে পরিণত হয়েছিল বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, শেখ হাসিনার পুরো পরিবার দুর্নীতি করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সংস্থাটি। একই সুরে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুদকের অনিয়ম, অনাচার, দুর্নীতি দেখে বিব্রত। এ সময় প্রতিষ্ঠান ঢেলে সাজাতে সাঁড়াশি অভিযানে বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। ফজলে আদিত্যের রিপোর্ট। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে এক আলোচনা সভার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের কঠোর সমালোচনা করেন ডক্টর আসিফ নজরুল। বলেন, শেখ হাসিনা সরকার বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনকে দাসে পরিণত করেছিল। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। তো একটা দেশে এরকম একটা পরিস্থিতিতে আপনারা অনেকে কাজ করতে পারেন নাই, অনেক এক্সকিউজ দিতে পারেন, তার মধ্যেও কেউ কাজ করার চেষ্টা করেছেন। এখন তো সেই পরিবেশ নাই। এখন কি আপনাদেরকে কেউ বলে যে এই চোরের বিরুদ্ধে কেউ মামলা করো না? কেউ আপনাদের তদবির করেছে কোনোদিন? কোনো উপদেষ্টার থেকে ফোন পেয়েছেন? কেউ বলেছে আপনাদের? কেউ তো আপনাদের উপর কোনো রকম হস্তক্ষেপ করছে না। শেখ হাসিনার পুরো পরিবার দুর্নীতি করলেও ব্যবস্থা না নিয়ে দুদক মিথ্যা অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে বলে জানান তিনি। দুদক তো ছিল, উচ্চ আদালত তো ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। 3 কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য, একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করে নাই। আত্মসাৎ মানে ভোগ করেছিল। 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ টাচ করে নাই। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিগত সরকার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, তাদের হাতিয়ার ছিল দুদক। আমরা গবেষণা করে বিভিন্ন সংবাদ মাধ্যমে যা এতদিন দেখে এসেছি, আজকে কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে, সংস্কার কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে যেই ধরনের তথ্য পাচ্ছি সেটি অত্যন্ত বিব্রতকর। যা এতদিন জেনেছি তার চেয়ে 1000 গুণে বেশি। অনিয়ম, অনাচার, বৈষম্য, দুর্নীতি দমন কমিশনের স্বাভাবিক চিত্র। আমি আপনাদের সবার সামনে বলছি, আমি বিব্রত হয়ে বলছি, বুকে হাত দিয়ে বলছি, আমি বিব্রত হয়ে বলছি। এই চিত্র আমার চোখের সামনে। আমাদের এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো সাঁড়াশি অভিযান ছাড়া কোনো উপায় নেই। দুর্নীতি বন্ধ বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান ইস্যু ছিল জানিয়ে রাজনীতি ও আমলাতন্ত্রের ইতিবাচক পরিবর্তন দরকার বলেও জানান ডক্টর ইফতেখারুজ্জামান। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। শাহবাগ থানার হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 3 দিন ও পল্টন থানার হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের আনা হলে এই আদেশ দেয় আদালত। শাহবাগ থানার শিক্ষার্থী মানিক মিয়া হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আদালতে আনা হলে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন বিচারক। একই আদালতে পল্টন থানা যুবরোগ নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালের 2 দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়। এছাড়াও রাজধানীর বিভিন্ন থানার হত্যা মামলায় রাশেদ খান মেনন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইজিপি আব্দুল আল মামুন, ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মশিউর রহমানকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। দেখছেন সংবাদ দুপুর।
সিরিয়া ছেড়ে পালিয়ে যাওয়ার পর সামনে আসছে আসাদের সব কুকীর্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তার বিলাসী জীবনের নানা ছবি ও ভিডিও। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলছে, যুদ্ধে বিধ্বস্ত সিরিয়ায় যখন প্রতি বছরে ক্ষুধায় বহু মানুষ প্রাণ হারাতো, তখন আসাদ মগ্ন ছিলেন ফেরারি F-50 সহ দামি দামি গাড়ি সংগ্রহে। আরও জানাচ্ছেন আফরিন মৌ। গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ায় সাধারণ মানুষের দুর্দশার কথা বিভিন্ন সময়ই শিরোনাম হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের। দেশটির পরিস্থিতি এতটাই করুণ যে না খেয়ে মারা গেছে হাজার হাজার, গুনতে হতো 1150 লিরা। চলতি ডিসেম্বরে তা দাঁড়িয়েছে 17,500 লিরায়। আসাদ পালিয়ে যাবার পর তা হয়েছে 22,000-এ। বিশ্লেষকরা বলছেন, লাখ লাখ মানুষ হত্যা করে আসাদ ক্ষমতায় টিকেছিল শুধু বিলাসী জীবন কাটাতে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।